ধ্বংস হয়ে যাচ্ছে দেশ। এই অবস্থায় দাঁড়াইয়া আপনি যে জিজ্ঞাসা করছিলেন আমরা কেমন আছি, আমরা এই দেশে এখন ভালো নাই। ইউনূস সাহেব উনি বিদেশে বিদেশে বলে বেড়াইছে ছাত্রদের একটা দল হবে। ছাত্রদের আবার রাজনৈতিক দল কি? ছাত্রদের আবার রাজনৈতিক, তিনি তো 3টে জেনারেশন নষ্ট করে দিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়কের নামে এবং দল করিয়া। এখন যে ছেলেটি ক্লাস 9-এ পড়ে হেও স্বপ্ন দেখে আমি তো সমন্বয় করবো স্কুলের, আমারও কোটিখানেক টাকা হবে, আমি কলেজের সমন্বয়ক হবো, আমি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের চাকরি করবো, এটা চাকরি মনে করে সারা দেশব্যাপী এটা এমন এক ক্যান্সারের মতো রূপ নিছে যে সারা দেশে এখন সবাই সমন্বয়ক হইতে চায়, টাকা রোজগার করতে চায়, লেখাপড়া সব বন্ধ। আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এখন যেটা চলতেছে, বিশেষ করে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্র সমাজের নামে ওই যে শিবির নামধারী জামাতের যে দল, তারা গিয়ে সাধারণ ছাত্র সমাজের ক্যামোফ্লেজ করিয়া গোপনে গোপনে ওই ছাত্রলীগের ছাত্র দলের ভিতরে ঢুকিয়া বা এমনি রাজনীতি সাধারণ আর কাউকে ছাত্র রাজনীতি করতে দিবে না। ইউনূস সাহেব হলেন বৈরাম খা, উনার কোনো ক্ষমতা নেই। আর যদি রিয়েল ক্ষমতা থেকে থাকে তাহলে ইউনূস সাহেবকে আমি বলি, ও ইউনূস সাহেব আপনি বয়স 84 বছর বলেন, আল্লাহর রহমত আপনাকে আমি মাথার তাজ মানি, কিন্তু আমার বয়স 77। আপনি নোবেল প্রাইজ পাইছেন, আপনাকে সেলিউট। আমিও কিন্তু মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আপনি কিন্তু মুক্তিযুদ্ধ করেন না ইউনূস সাহেব, এটা এখন আমাকে বলতে হবে। আমি মুক্তি এই দেশটা সৃষ্টি করছি বলে আপনি নোবেল প্রাইজ পাইছেন বাংলাদেশের ইউনূস সাহেব। আমি তাকে বলি বৈরাম খা। বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে আমরা বানাইছিলাম বলেই উনি নোবেল প্রাইজ পাইছে, এটা পাকিস্তান থাকলে উনি নোবেল প্রাইজ পাইতেন না, এটা আমার বিশ্বাস। কাজে উনাকে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে আপনি 21শে ফেব্রুয়ারিতে কোন ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বই বিক্রি করতে দেন নাই। এই বাংলাদেশে আপনি নাটক নোবেল সব বন্ধ করছেন। এই বাংলাদেশে আপনি মহিলা সমিতিতে যে নাটক হইতো, যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটকের সঙ্গে কন্টেস্ট করতো, সেটা বন্ধ করছেন। মহানগর নাট্য মঞ্চ বন্ধ করছেন। ফুটবল খেলা ওই দিন দেখলাম আপনি ওই যে মনে এবং মুখে আপনি এক না, আপনি ফুটবল, মহিলা ফুটবল, নারী ফুটবলদেরকে আপনি 21শে পদক দিচ্ছেন, অথচ নারী ফুটবল আপনি সব জায়গাতে বন্ধ করে দেওয়াচ্ছেন আপনার আমলে। আপনি দিচ্ছেন, এটা এখন আমি বলতে চাই না, যারা বন্ধ করতেছে তৌহিদি জনতার নামে। এরা কারা, কাদের সন্তান, এদেরকে আপনি বের না করলে বুঝে যাবে এদের পিছনে আপনার মদদ আছে। না পাইরে গিয়ে মানুষকে দেখানোর জন্য রাষ্ট্রীয় একটু অনুষ্ঠান করছে, ইউনূস সাহেব একটু বক্তৃতা করছে 21শে ফেব্রুয়ারি, খুব আমাদের জাতির মুক্তি সংগ্রামের প্রথম সোপান, কিন্তু উনি আমার কাছে মনে হয় মনে আর মুখে এক না। এইসব রাজাকারের বাচ্চারা 21শে ফেব্রুয়ারি মাঠটাকে বানাইছে একটা সাম্প্রদায়িক মাঠ। বাংলা একাডেমি থেকে বানাইছে একটা সাম্প্রদায়িক একটা বিল্ডিং, আর 21শে ফেব্রুয়ারি ফুল দেওয়াটাকে বানাইছে বেদা। এখনো তারা এইসব চক্রান্ত করছে। 21শে ফেব্রুয়ারি মাস আমি কোনো গান শুনি নাই, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটি আমার কানে আসে না। আমি আল্লাহর কসম কয়ে বললাম, আল্লাহকে হাজির নাজির দেয় না বললাম, হে আল্লাহ তোমাকে আমি হাজির নাজির দেয় না বললাম, এখন পর্যন্ত আমার 21শে ফেব্রুয়ারি চলে গেছে, কিন্তু আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি গানটা কিন্তু আমি শুনি নাই। যদি কোনো কারণে কোনো মায়ের ঘরে তাদের, যে মাই হোক, কোন মায়ের ঘরে যদি তাদের জন্ম হয়ে থাকে, তাহলে আমাকে তারা এই ধরনের গালি দিতে পারেন। আমি কি কইছি, মুক্তিযুদ্ধ যারা মানে না তারা আলবদর রাজাকারের সন্তান। কারণ আলবদর রাজাকাররা যারা মুক্তিযুদ্ধ মানত না, তো 99% মরে গেছে গা। কাজে এরা শুনছে ওদের বাপের কাছে, ওদের তোর দাদারে গাছ তুললে মেরে ফেলছিল রাজাকার হওয়ার কারণে, ওদের ওই জেদটা আমাদের মুক্তিযুদ্ধের প্রতি রয়ে গেছে। সেই আলবদর রাজাকারের সন্তানেরা মুক্তিযুদ্ধ মানতে চায় না। পাবলিকের রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আসতে হবে পার্লামেন্টে, যারা মেজরিটি হবে তারা সবাইকে নিয়ে সংবিধান পরিবর্তন করবে। খালি বাক বাকুম করলে চলবে না। আমি একটা নেতা হয়ে গেছে, 6000 ভোট পাইছে,
সর্বশেষ নাকি একটা লোকে 13,000 ভোট পাইছে, সে এখন বলে যে আমি তো তুরস্কের খলিফা, উসমানিয়া আমলের খলিফা, বাংলাদেশের নাকি উনি খলিফা। এবং আগামী ইলেকশনেও 10% ভোট পাইতে যে দলটির খুব কঠিন হবে, সেই দলটি এখন সারা দেশের সবাইকে দুই সাপের এক বিষ নৌকার দানের শীষ বইলা, বিএনপি হলো চোর, বিএনপি হলো সান্দাবাজ, ধান্দাবাজ, এরাও দেশ চালাইতে পারবে না, এক দল খাইয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য ইলেকশন চায়, এইসব কইয়া মাঠে মাঠে ওয়াজ মাহফিল সৃষ্টি করিয়া, ওয়াজের নামে রাজনৈতিক বক্তৃতা করিয়া এই দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যে পর্যায়ে গেলে পরে মানুষ মনে করবে এই দেশে বুঝি ধর্মের নামে ব্যবসা করার রাজনীতি ছাড়া আর কিছু নাই। এখন একটু দাঁড়াইছি, আমরা বলছি না না রে, আসি কিন্তু রে, মানুষ কিন্তু এদেশে আছে। মুক্তিযুদ্ধের মানুষের সংখ্যা হলো দেশে 90%। একটা লোক নামাজ রোজা তেমন করে না, একজন মুসলমান, কলকাতাতে 44 সনের রায়ট হইল, সেই রায়টে ওই যে মুসলমান যে গাঞ্জা খাইতো, পয়সা পয়সা মদ খাইতো, তারা যখন শুনলো যে কলকাতাতে বড় মসজিদ ভাঙিয়ে ফেলবো, না খুদা মসজিদ, মোল্লারা সব ফলায় গেল গা। গাঞ্জা খাইতো, মদ খাইতো, গুন্ডামি করতো, ওরা দৌড়ায় গেল রামদাউলে, আয় দেখি আমার মসজিদ কে ভাঙবে। ঠিক তেমনি যারা মনে করছিল যে মুক্তিযুদ্ধ কইলেই বুদ্ধি বাইসে যাইব গা, মুক্তিযুদ্ধ চলে যাইব গা, স্রোতে চলে যাইব, না, এই দেশে 90%-এর উপরের লোক মুক্তিযুদ্ধকে পছন্দ করে, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে। মুক্তিযুদ্ধের তার বাপের নামকে যে মুক্তিযোদ্ধার সন্তান, তার বাবা রিক্সাওয়ালা হইলেও সেই মুক্তিযোদ্ধা বলে আমারে চেনেন না, আমি রিক্সা ভাই, কিন্তু আমি কিন্তু মুক্তিযোদ্ধা। এই গৌরব এখনো বাংলাদেশে আছে। কিন্তু রাজাকারের কমান্ডার যে ছিল, তার 5,000 কোটি টাকা হয়েছে, কিন্তু কোথাও দাঁড়ায় বলতে পারে না আমারে চিনেন না, আমি কিন্তু রাজাকারের কমান্ডার ছিলাম, এই কথাটা কিন্তু বলতে পারে না। কাজে এটা মুক্তিযুদ্ধের দেশ। সেইভাবে এই দেশটাকে এখন আফগানিস্তান বানাইতেছে। ক্লাস 5-এর বেশি মেয়েরা পড়তে পারবে না। এখন হিজাব বন্টন করার একটা সাংঘাতিক ধরনের উৎসাহী ভাব চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সুপ্রিম কোর্ট, বিভিন্ন জায়গাতে, রমনা পার্কে হাঁটতে গেলে কিছু লোক কানে কানে আইসা বলে মেয়েদেরকে কালকে আসলে বুরকা পরে আসবেন, হিজাব পরে আসবেন। আমি আপনাকে প্রথম বলে রাখি, ভুল বুঝাবুঝিরে যে মেয়েটি হিজাব পরে নিজে নিজে, বা তার বাপে হিজাব পরায়, বা তার স্বামী হিজাব পরা, বা নিজে পরে, সেও আমার মা, সেও আমার বোন বা মেয়ে। যে মেয়েটি সেলোয়ার কামিজ পরে, সেও আমার মা বা বোন, স্কুলে যায়। যে মেয়েটি শাড়ি পরে বিশ্ববিদ্যালয়ে যায়, সেও আমার মা বা বোন। যে মেয়েটি সিনেমায় অভিনয় করে, নাটকে অভিনয় করে, শাড়ি পরে বা ব্লাউজ অপরিয়া, অন্যান্য কাপড় পরিয়া, সবাই আমার মা বা বোন। কে হিজাব পরলো, কে পোশাক পরাটা যার যার ব্যক্তিগত অধিকারের প্রশ্নে পড়ে, পছন্দের প্রশ্নে পড়ে। কিন্তু বাংলাদেশে আজকে সেটাও চলছে। ওই আফগানিস্তানের ক্লাস 5-এর বেশি মেয়েরা পড়তে পারবে না, গোপনে যেমন আইসা পরে পাকিস্তানে লেখাপড়া করার জন্য। আমাদের দেশ বোধহয় ওই দিকে যাচ্ছে। আমি যে ছেলেরা এখন নেতৃত্ব করতেছে, দল করতেছে, দল করুক, আমি তাদেরকে আগে অভিনন্দন জানাইলাম। কিন্তু যে ছেলেরা সিংহাসনে বসে থেকে দল করতে চায়, বলে যে দিন দল হবে আমি নেতা হবো, সেই দিন আমি পদত্যাগ করবো। লোভেরও তো একটা সীমা থাকা দরকার। দেশটা এখন এই অবস্থাতে আছে। এখন একটা এটার থেকে উত্তরণের একমাত্র পথ হইল একটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। এইটাকে আবার চক্রান্তকারীরা, আমি বলবো চক্রান্তকারীরা বিভিন্ন ধরনের কথা বলতেছে, রং বেরঙ্গের কথা। সেই রং বেরঙ্গে স্থানীয় সরকার ইলেকশন হোক আগে, বিচার হোক আগে, সংস্কার হোক আগে, বাংলাদেশের নামটা বদল হোক আগে, এইসব কইয়া যাতে বিনা নির্বাচনে, বিনা ভোটে অনির্বাচিত সরকার বছরের পর বছর অনির্দিষ্টকালের ক্ষমতায় থাকতে পারে, সেই লোভে এবং লাভে, সেই আকাঙ্ক্ষায় দেশটাকে, আমি মনে করি তারা যে বলে, ওই যে ছেলেটা মাহফুজ আলম বলছিল গৃহযুদ্ধের দিকে যাবে, সিভিল ওয়ার, আমার কেন জানি মনে হয় আল্লাহ আমি এটা চাই না, সিভিল ওয়ার আমি চাই না, কিন্তু দেশটা যেন সেদিকেই যাচ্ছে। এ হলো কথাটা।
আমার কথা হলো যে দেখেন, দলের যে মূল যে সিদ্ধান্তমূলক যে ব্যাপারগুলা, ডিসিশন মেকিং, এটার আমি কেউ না। এটা হলো প্রধান নেতৃত্ব এবং স্থায়ী কমিটি, তারা নেয়। আর জামাতের সাথে যখন রিলেশন হয়েছিল, একসাথে সরকার করছিল, তখন আমি বিএনপি করতাম না। আমি 2006 সনের পরে বিএনপিতে আসছি, যখন বিএনপি কেউ করে না, খুব দুর্দিন বিএনপির, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ডাকছে, আমি বিএনপিতে গেছি। কাজেই আমি আসার পরে বিএনপির সঙ্গে জামাতের সেই রিলেশনটা আর কোনোদিন গড়ে ওঠে নাই। তবে মাঝে মধ্যে দেখছি আমাদের মার্কাটা তারা দিছে, কিন্তু একসাথে ইলেকশন হয়েছে সেটা পরের কথা, কিন্তু আমাদের মার্কা নিয়ে তাদের দাঁড়িপাল্লা মার্কা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের মার্কা নিয়ে তারা তাদের রাজনৈতিক যে অস্তিত্ব টিকায় রাখছে। এখন তারই প্রতিদান দিতেছে 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ বইলা। এই প্রতিদানটা তাদের কাছ থেকে আমরা পাইতেছি। কাজেই এইটা আমার কাছ থেকে অতটা উত্তর পাবেন না। তবে আমি মনে করি বাংলাদেশের মানুষ যেভাবে জায়গা উঠছে, এটা কোনো দলের ব্যাপার না। মুক্তিযুদ্ধ হলো সারা জাতির ব্যাপার। মুক্তিযুদ্ধটা হলো বাংলাদেশের ব্যাপার, বাঙালি জাতির। যতদিন বাঙালি জাতি থাকবে, বাংলাদেশি জাতি থাকবে, ততদিন মুক্তিযুদ্ধ থাকবে। এখন এই জায়গাতে জিনিসটা এসে দাঁড়াইছে।